আমাদের জামাত ইসলামীতে আমরা তরুণদের নেতৃত্ব জেলা পর্যায়ে নয়, উপজেলা নয়, ইউনিট পর্যায়ে পর্যন্ত আমাদের তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। এই রাউন্ডের আমার প্রশ্নগুলো হচ্ছে এই রকম যে নির্বাচনে অংশগ্রহণে নারী ও তরুণ প্রার্থীদের অর্থ, নিরাপত্তা ও বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। ঢাকার বাইরের প্রার্থী যারা, তারা অধিকাংশ ক্ষেত্রে এটা খুব একটা পায় না, পেলেও মাঝখানে মধ্যস্বত্বভোগীরা অনেক সময় ভাগ বসায়। সো তাদের জন্য আপনাদের দল কি করে থাকে? এরপরের প্রশ্ন হচ্ছে যে চাইল্ড কেয়ার বা আইনি সহায়তা, এসব সামাজিক পরিকাঠামো নারীদের জন্য অপ্রতুল। আপনার দল এসব বাস্তব সমস্যা সমাধানে কোনো নীতি নিচ্ছে কিনা? তারপরের প্রশ্ন হচ্ছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু তরুণরা রাজনৈতিকভাবে প্রায় অদৃশ্য বলা চলে, মেইন স্ট্রিমে। মনি স্বপন দেওয়ান হয়তো একটু ব্যতিক্রম হতে পারেন। তো আপনার দল কিভাবে তাদেরকে সম্পৃক্ত করতে চায়? আপনাদের দল কখনো কি কোনো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বা সংখ্যালঘু নারী বা তরুণকে নির্বাচনে, সাধারণ নির্বাচনে বা রিজার্ভ সিটে মনোনয়ন দিয়েছে কিনা? যদি না দেয় তাহলে বাধাগুলো কি বলে মনে করেন? সমাজে এখনো বিশ্বাস প্রচলিত যে ভালো মেয়েরা রাজনীতি করে না, এই মানসিকতা পরিবর্তনে আপনাদের দল কি বাস্তবধর্মী পদক্ষেপ নিচ্ছে? এবং শেষ প্রশ্ন, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেই এমনটা বলেন যে আগে গণতন্ত্র ফিরুক, তারপর নারীদের রাজনীতিতে অংশগ্রহণের মাত্রা নিয়ে ভাবা যাবে। নারী ক্ষমতায়ন কেন বারবার পরবর্তীতে দেখব তালিকার পেছনে পড়ে থাকে? মিস্টার শাহজাহান চৌধুরী, 2 মিনিট। তো আপনাকে অনেক শুকরিয়া। আসলে অনেক প্রশ্ন আপনি করেছেন। তো একটা প্রশ্নের প্রথম সেটা হলো যে আপনি যেটা বলেছেন আগে গণতন্ত্র এরপরে নারী নেতৃত্ব। নো, আমরা এটাতে বিশ্বাস করি না। আমরা অংশগ্রহণমূলক, নারীরা এবং পুরুষেরা আমাদের সংগঠনের যে সিস্টেম সেই অনুসারে আমরা নারীদের অংশগ্রহণ এবং গণতন্ত্র থাকবে, আবার নারীদের অংশগ্রহণও ঠিক সেইভাবে করে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ব্যাপারেই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এর পরবর্তী পর্যায়ে যেটা আপনি করেছেন, আমি সরি একটা মানে অনেকগুলো প্রশ্ন করেছি, যেমন ধরেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা তরুণদের নমিনেশন দেওয়ার ক্ষেত্রে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যাপারে আপনারা সবাই, আমার মনে হয় মনিদা এখানে আছেন, আমি 1991 সালে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার হলো, তখন আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আমি পার্লামেন্টের মেম্বার হিসাবে সরকারি কমিটিতেও ছিলাম, সংসদীয় কমিটিতেও ছিলাম। আমরা স্পষ্টভাবে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী যারা সেখানে রয়েছেন তাদের অধিকার এবং তাদের বসবাস এবং তাদের রাজনৈতিক পার্টিতে অংশগ্রহণ, আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের জামাত ইসলামের কাজের মধ্যে চাকমারা আমাদের সাথে রয়েছেন, মারমারা রয়েছেন, তঞ্চয়েরা রয়েছেন, ত্রিপুরারা রয়েছেন, আমাদের পার্টির মধ্যে তাদেরকে নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হই। পার্বত্য চট্টগ্রামে যারা আমাদের উপজাতি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। ধন্যবাদ। আমি এবার অডিয়েন্সের কাছে আছি। আমার সহকর্মীরা, আশা করি যে আপনারা আছেন মাইক্রোফোন নিয়ে। যারা প্রশ্ন করবেন, আমি আমার সহকর্মীরা কিছু নাম দিয়েছেন, আমি তাদেরকে প্রথমে ইনভাইট করব, তারপর র্যান্ডমলি আপনাদের ইচ্ছার ভিত্তিতে প্রশ্ন যারা করবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে খুবই ব্রিফলি প্রশ্ন করবেন, নিজের নাম পরিচয়টা দেবেন। যাদের নাম আমি বলবো তাদের অবশ্য পরিচয় দেবার দরকার নেই। আর স্পেসিফিক প্রশ্ন, কোনো কমেন্টস থাকলে কমেন্ট, এবং আমার প্যানেলে যারা আছেন যদি বিশেষ কারো উদ্দেশ্যে আপনাদের প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। শুরুতেই বলি, প্রথম আলো একটা রিপোর্ট 8 জুলাইয়ের শীঘ্র একটা রিপোর্ট করেছে, সেখানে জানতে চাওয়া হয়েছিল যে তরুণরা বা নারীরা রাজনীতিতে আগ্রহী কিনা। সেখানে মোট 83% তরুণরা, নারীরা ভোট দিয়েছে সরাসরি না। তার মধ্যে 34% বলেছে যে কি আমাদের সাথে, আমাদের তরুণদের সাথে নারীদের সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ততা বা সংযোগটা খুবই নগণ্য, এবং 16% বলেছে চরম নগণ্য। এখানে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, সেখানে রাজনীতিতে নারীদের অসমান অবদান, এবং প্রায় 4 দশক ধরে নারীরাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। যে পতিত আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন শেখ হাসিনা, তিনি 1981 সালে সভাপতি হন, এবং 1981 সালে যখন জিয়া রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, সেখানে 1982 সালে প্রস্তাব আসা হয় যে কি বেগম খালেদা জিয়াকে আমাদের দলের চেয়ারপারসন করা হবে। 1984 সালে কিন্তু সেই চেয়ারপারসনের দায়িত্বগুলো নেন। অর্থাৎ নারীদের ক্ষেত্রে আমরা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে ভূমিকা রেখেছে সেটা আমরা জানতে পারি, কিন্তু প্রকৃত অর্থে তৃণমূল পর্যায়ে নারীদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে পারেনি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর গিভিং মি দ্য ফ্লোর। সো যেহেতু প্রশ্ন করতে বলা হয়েছে, আমি ডিরেক্ট প্রশ্নেই চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আমার কাছে সিজিএস এর কাছে প্রশ্নটা কি, যেহেতু আজকের প্রোগ্রামটা ছিল নারী এবং তরুণদেরকে নিয়ে, সিজিএস করে নিয়েছে, এটা তাদের একটা সীমাবদ্ধতা, যেহেতু মঞ্চে নারীদের রিপ্রেজেন্টেশনটা একটু কম আর কি। আর হচ্ছে তরুণ, কারণ আমার যে ছাত্রছাত্রীরা আসছে
এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারাও ভালো বলতে পারতো। জি, আমরা না মঞ্চে যাদেরকে রেখেছি তাদের জবাবদিহিতার জন্য, তারা আসলে জবাবদিহিতা করবে, তারা বিভিন্ন দলের নেতা। আনফরচুনেটলি দলের এই পর্যায়ের নেতৃত্বে কোনো নারীকে পাওয়া যায়নি। I acknowledge that, but I appreciate that CGS acknowledge that issues. আপনাদের নেক্সট প্রোগ্রামগুলোতে আপনাদের কিভাবে করতে পারবেন নারী এবং তরুণদের নিয়ে প্রোগ্রাম হলে আপনি শেষ করুন। হ্যাঁ, আর 2 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অসাধারণ অনেকগুলো পয়েন্ট আসছে রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে। কারণ আপনি যদি আমার যে বিষয়টা জানার সেটা হচ্ছে কি আপনাদের বৈষম্য কমানোর জন্য ইউথ এবং হচ্ছে গিয়ে নারীদের ক্ষেত্রে বিশেষ করে এআই এর যে বিষয়টা আসছে সেক্ষেত্রে আপনাদের যদি সুনির্দিষ্ট বিষয়গুলো যদি একটু প্ল্যানগুলো বলেন, বিশেষ করে জব সেক্টর ক্রিয়েটের ক্ষেত্রে তরুণদের জন্য নারীদের, আমি মনে করি যে আমি উপকৃত হব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি অডিয়েন্সে যারা আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, রাজনৈতিক পরিসরে নারী ও তরুণের ভবিষ্যৎ। আমি আসলেই নারীর ভবিষ্যৎ কি এখন পর্যন্ত বলতে পারছি না, বুঝছিও না। আমার নেতা একটু আগে বলেছেন ডাক্তার সাদাত হোসেন, যদিও ওনারা আমাদেরকে নারী হিসেবে যথেষ্ট সহযোগিতা করেছেন, আমার ইলেকশন থেকে শুরু করে আমার দলের পক্ষে যা যা সহযোগিতা করেছেন। এখন একটা কথা বলতে চাইছি, এই যে সংরক্ষিত বিষয়টা, এটাতে আমারও আপত্তি আছে। আমি নারী হিসেবে সংরক্ষিত আসন 3টে ওয়ার্ড নিয়ে আমি নির্বাচন করেছি। তাহলে একজন পুরুষ যদি একটা ওয়ার্ড নিয়ে নির্বাচন করে সে সংরক্ষিত না। একটু আগে আমার একজন ভাই বলেছেন পুরুষের বেলায় আমার মনে হয় সংরক্ষিত লাগিয়ে দিয়ে আমাদেরকে সংরক্ষিত মুক্ত করুন। আমার নেতাদেরকে বলবো 3টে ওয়ার্ড নিয়ে আমি কাজ করার পরেও আমি পুরুষের চেয়ে বেশি 3 ওয়ার্ডে পরিশ্রম করেছি এবং আমার সবকিছু তাদের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু একটা জায়গায় এসে আমি দুর্বল। পুরুষ যে সহযোগিতাটা পাচ্ছে একটা মাত্র ওয়ার্ড নিয়ে, নারী কাউন্সিলর কিন্তু সেখানে অবহেলিত। আমি মাননীয় মেয়রের কাছে বিশেষভাবে অনুরোধ করব আগামীতে মেয়র সাহেব যেন এই বিষয়টি দেখেন। ধন্যবাদ। শাহজাহান চৌধুরী, প্রথমে যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন বা যা শুনলেন আপনি তার ভিত্তিতে। আসলে খুব সুন্দর প্রশ্ন এসেছে। লাস্ট আমাদের মহিলা কাউন্সিলর যিনি বলেছেন, আর এরপরে হলো ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যিনি প্রফেসর, উনি বলেছেন তরুণদের চাকরির ব্যাপারে নিশ্চয়তার ব্যাপারে। আসলে এটা তো বিশাল একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশে এখন প্রায় 92 লক্ষ থেকে 1 কোটি তরুণ তারা বেকার। এটার সমস্যার সমাধান কিভাবে হবে আমাদের চিন্তা করা দরকার। আর এরপরে আমাদের মহিলা কাউন্সিলর যিনি বলেছেন যে আমরা 3টা ওয়ার্ডে নির্বাচন করি, আপনারা তো সরাসরি নির্বাচিত হন। তো এখানে সংরক্ষিত শব্দটা বলেছে এই জন্য 41টা ওয়ার্ড ওটাকে ভাগ করে একটা বিষয় দেওয়া হয়েছে। আমার মনে হয় মেয়র সাহেব উত্তর দেওয়ার আগে আমি নিজেই বলতেছি আপনাদেরকে অধিকার সিটি কর্পোরেশন থেকে আমার জানা মতে মেয়র সাহেব এখন বর্তমানে যিনি আছেন উনি অনেকাংশে বেশি ওনাদেরকে সুযোগ দিয়ে। ধন্যবাদ। এরপরে আমার ছাত্র বন্ধু একটা কোয়েশ্চেন করেছেন, সেই কোয়েশ্চেনের ব্যাপারে আমি ওনাকে আমার উত্তরে আমি এতটুকু বলবো যে আমাদেরকে আসলে একটা জিনিস সবাই মিলে একটা ফয়সালাতে আসা দেওয়ার দরকার। এইখানে বিভেদ এবং এইখানে বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করে, বিশেষ করে ওনারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, এইখানে আমার মনে হয় এখন জাতির একটা ঐক্যমতে পৌঁছা দরকার সবকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। ধন্যবাদ। যে আমাদের এই প্রতিনিধি এখানে আছেন, তিনি যা বলেছিলেন এখানে রাঙ্গামাটিতে জামাত দলের চাকমা, মারমা, ত্রিপুরা সহ তঞ্চঙ্গারা কিভাবে জামাতের ভূমিকা রাখছে এভাবে একটা তিনি কথা বলেছিলেন। এই ভূমিকাটা চাকমা, মারমা, ত্রিপুরারা কিভাবে সহযোগিতা করেছে এটা যদি আমাদের কাছে ব্যাখ্যা দেন। ধন্যবাদ। 1 মিনিট করে প্যানেলিস্টদের জন্য মিস্টার শাহজাহান চৌধুরী। হ্যাঁ, শুকরিয়া। প্রথম হলো যে আমার মেয়ে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আমাকে একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে সংসদীয় আসনে আমাদের দল থেকে এই ব্যাপারে কি সিদ্ধান্ত। 1991 সালে আমি চট্টগ্রাম জেলার সংসদীয় দলের পার্লামেন্টারি বোর্ডের সদস্য ছিলাম। আমাকে মরহুম আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির টেলিফোন করলেন, বান্দরবনের আসরে আমি অংশপ্রভু বাবুকে নমিনেশন দিতে চাই, আপনি গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেন। অর্থাৎ জেরি বাবুর আব্বা যিনি রাজা ছিলেন। আমি 91 সালের এই নমিনেশন বোর্ডের সেন্ট্রাল সিদ্ধান্ত নিয়ে ওনার কাছে গেলাম। তো উনি আমাকে উত্তর দিলেন, বলে যে আমি তো খুব খুশি হলাম, সেন্ট্রাল জামাত আমাকে মূল্যায়ন করলো এবং নামটা আমাকে বলল, তবে আমি না, আমার পরিবর্তে যদি আমার ছেলে জেরি বাবুকে দেওয়া হয় তাহলে আমি সহযোগিতা করব।
তো আমি এই মেসেজটা একটু সময় নেব, মেসেজটা আমাদের কেন্দ্রে পাঠালাম। কেন্দ্র বলে যে হ্যাঁ ওকে, যদি জেরিবাবুকে উনি রাজি করাতে পারেন, উনি যদি হয়, উনি আমাদের দল না করলেও উনি তখন বিএনপি করত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তখন আমরা এই প্রস্তাবটা নিয়ে আবার গেলাম, যাওয়ার পরে জেরিবাবু বলল যে না, আমি জামায়াত ইসলামের ব্যানারে নির্বাচন করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি আমার মেয়ে, আপনি চিন্তা করতে পারেন আমরা জামায়াত ইসলামের মতো দল ঠিক তেমনিভাবে রাঙ্গামাটিতেও আমি সরাসরি বান্দরবনের আসনের সাথে জড়িত ছিলাম। এরপরে উনি আমার কাছে জানতে চেয়েছেন চাকমা, বার্মা, তঞ্চয়া, ত্রিপুরা এরা কিভাবে জামাতে, যেমন এই কিছুদিন আগে ৩৬শে জুলাই ৫ই অগাস্টের পরে আমাদের জামাতের কর্মী সম্মেলন হয়েছে রাঙ্গামাটিতে। আপনি কি রাঙ্গামাটি না খাগড়াছড়ি, বান্দরবন আমি জানি না, এই রাঙ্গামাটিতে সেখানে আমাদের ৩ জন বক্তা ছিল। একজন চাকমা প্রতিনিধি, এলডিপির সভাপতি, এরপরে ছিল জাতীয়তাবাদী দলের যিনি সেখানে ছিলেন চাকমা, উনি বক্তৃতা করেছেন। এবং উপস্থিতির মধ্যে আমার মনে হয় আমাদের যারা পাহাড়ি ছিল, চাকমা, বার্মা ছিল, উপস্থিতির মধ্যে বিরাট একটি অংশ সেখানে ছিল। এখনো আপনি দেখবেন যে আমাদের হয়তো আপনারা আমাদেরকে কিভাবে গ্রহণ করেন জানি না, কিন্তু যারা সেখানে আমাদেরকে গ্রহণ করেছে সেটার সংখ্যা অনেক বেশি। এরপর ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার নাম সাদিয়া আফরিন, আমি হচ্ছে সংগঠক জাতীয় নাগরিক পার্টি। রাজনৈতিক দলের প্রথম লেয়ারের নেতারা, আপনারা যারা বসে আছেন, 5ই আগস্ট পরবর্তী আপনারা নারীরা সামনে আসার জন্য কি ভূমিকা রেখেছেন? এবং আপনারা এই যে আমার ভাইয়া বলেছেন যে আজাদী অর্থ বোঝেন, সে যে 5ই আগস্টের পরবর্তী তাকে কোথাও দেখা যায় না। আপনারা কি প্রথম আমাদের সম্মুখ সারিক যোদ্ধা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা, এবং তাকে আপনারা কতজন ছিলেন? আমার প্রশ্ন রয়ে গেল। আপনার পেছনে আমার নাম প্রমা তঞ্চঙ্কা, আমি হচ্ছে বাংলাদেশ তঞ্চঙ্কা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যখন জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন হয়েছিল তখন সবাই আদিবাসীদের ছবি নিয়ে, গ্রাফিটি নিয়ে অনেক আন্দোলন করেছিল, অনেক আমরা মিছিল দেখেছি। আমরা অনেকেই জানি যে বাংলাদেশে আদিবাসীদের অনেক সমস্যা আছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের পরে দেখা গেল যে আদিবাসী শব্দটা নিয়ে অনেকের সমস্যা। তো যখন আমরা আমাদের আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলতে যাই, তখন রাষ্ট্রের অনেকেই বলে যে আমরা একটা বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র গঠন করতে চাই। এখন আমার কথা হচ্ছে যে আপনারা যেখানে এতগুলো রাজনৈতিক দলের সদস্য আছেন, তারা কি সত্যি মনে করেন যে আমরা আদিবাসীরা কি একটা বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র হিসেবে চাই? আপনারা কি মনে করেন যে আমরা একটা বিচ্ছিন্নতাবাদী জাতি? আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান রাফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের 21তম আবর্তনের শিক্ষার্থী। আমার প্যানেলের কাছে একটাই প্রশ্ন যে 5 আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা সার্কুলেট হতে আপনারা দেখেছেন যে দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ। সো আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে এসে যখন 2024 সালে একটা পরিসংখ্যান বলছে 55,000-এরও বেশি শিক্ষার্থী তারা বছর শেষে উচ্চশিক্ষার জন্য হলেও দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন, তারা দেশে আসতে চাচ্ছেন না। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই যে নিকোলো ম্যাকিয়াভেলি, জন ডিউ এর মতো পলিটিশিয়ান যারা রয়েছেন, যারা দার্শনিক ছিলেন, তারা ফান্ডামেন্টাল পলিটিক্সের যেখানে বলেছেন যে ইন্টারাকশনই হচ্ছে পলিটিক্সের মূলতন্ত্র। তো যখন দেশের একটা বড় তরুণ দেশের পলিটিক্সে ইন্টারাক্ট করতে চাচ্ছে না, তারা দেশের বাইরে চলে যাচ্ছে, তা আমি জানতে চাই আপনাদের কাছে একটা রোড ম্যাপ আমি জানতে চাই যে আপনারা কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন, কিভাবে হাউ উইল ইউ হ্যান্ডেল অ্যান্ড হাউ উইল ইউ give a roadmap that they should come to this country and interact themselves, engage themselves in this politics. Thank you so much. Thank you. আমি আতিকুর রহমান, যোগাযোগ সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাইকটা একটু কাছে নিতে। আমার প্রশ্ন মাননীয় মেয়রের কাছে। আমরা প্রোগ্রামে 10টা বাজে 10 মিনিট আগে থেকে এখানে উপস্থিত হয়েছিলাম এই শহরের তরুণ তরুণীরা, কিন্তু আপনি প্রোগ্রামের স্থলে উপস্থিত হয়েছেন প্রায় 45 মিনিট পর। তো এই আপনারা যে উপস্থিত হয়েছেন, আমরা আপনার তরুণ তরুণীদের আপনার জন্য যে এতক্ষণ অপেক্ষা করছি, আপনি কোনো দুঃখ প্রকাশ করেননি, কিন্তু ভবিষ্যতে যখন আপনি আরো উচ্চ পর্যায়ের সংসদীয় আসনে যাবেন, তখনও কি আমাদের এই তরুণ তরুণীদেরকে আপনার কাছ থেকে আরো থ্যাংক ইউ। আমি দীপা মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রের দায়িত্বে আছি। তো আমার এখানে তো অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ বসে আছেন, অনেক দলগুলো সম্পর্কে জানা আছে। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখানে পাহাড়ি আদিবাসী নিয়ে একটা বিতর্ক শব্দ নিয়ে আসছে। তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পাহাড়ের যে সংকট, আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে যে পাহাড়িরা লড়াই করছে, তার ভাষা নিয়ে, তার সংস্কৃতি নিয়ে, এখানে যারা বসে আছেন তারা কি সেই লড়াইয়ের সাথে যুক্ত? এখন ওখানে যে সেনা শাসন আছে সেটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আপনাদের কোনো আন্দোলন আছে? আপনাদের কোনো কাজ আছে? এটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে প্রশ্ন। ধন্যবাদ। দয়াসোনা চাকমা হিলুইম্যান ফেডারেশন সদস্য।
আমার এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা যেখানে মঞ্চে যারা আসেন সকলের কাছে প্রশ্ন হচ্ছে, পাহাড়ে যে অবৈধ সেনা শাসন জারি রয়েছে এতে সেখানকার জনমানুষের জানমালের নিরাপত্তার হুমকিও বটে। পাহাড়ে অবৈধ সেনা শাসনের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি, এটা প্রশ্ন থাকলো। এবং দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের অস্তিত্বের প্রশ্নে আপনাদের অবস্থান কি, এটা ক্লিয়ার করলে ভালো হবে। থ্যাংক ইউ। আমি তাহসিনা রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে জনাব শাহাদাত হোসেনের কাছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা যখনই এখন কোনো ধর্ষণ বা হচ্ছে ভূমি, কেউ কারো ভূমি নিয়ে নিচ্ছে বা যত ধরনের অপকর্ম শুনি, তার মধ্যে 90% মধ্যে আমরা যে কোনোভাবে বিএনপি সম্পৃক্ত দেখি। হাউ ইউ ফিল অ্যাবাউট দ্যাট? এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, আপনার দলেরই খুবই প্রমিনেন্ট একজন নারী নেত্রী যখন আসলে বলেন রুমিন ফারহানা যে তিনি আগে যেরকম সেফ ফিল করতেন বর্তমানে সেরকম সেফ ফিল করেন না, এই বিষয়ে আসলে আপনাদের দলীয় অবস্থানটা কিরকম? তৃতীয় প্রশ্নটা আরিফ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আপনাদের তাসনিম যারা, তাসনুবা জামিন ভাই, নীলা ইশরাফিল, ওরা কিন্তু আমার জুলাই অভ্যুত্থানের নেত্রী না। আমার নুসরাত তাবাসুমরা বা হচ্ছে উমা ফাতেমারা কেন হচ্ছে হারিয়ে গেলেন? তাদেরকে কেন আসলে আমি এখন মাঠে দেখতে পাই না? বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির এবং এই মুহূর্তে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং সাবেক সংসদ সদস্য হুইপ মিস্টার শাহজাহান চৌধুরী। জি, আসলে আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের, আমরা কি আসলে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে যাব, না আমরা জাতিকে বিভক্ত করেই রাজনীতি করব? এই ফয়সালাটা আমাদের হয়ে যাওয়া দরকার। আজকে যারা দর্শক এখানে এসেছেন, আপনাদের অত্যন্ত মূল্যবান কিছু প্রশ্ন আমি নিজেও নোট করেছি, অত্যন্ত উপকৃত হয়েছি। প্রথম হলো যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমার মেয়েরা বলেছেন যে সেখানে সেনা শাসন, এরপরে হচ্ছে পাহাড়িদের ভূমির অধিকার, এই দুইটা বিষয়ে আমার মনে হয় আমরা পার্টিগতভাবে আপনাদের নির্যাতন, আপনাদের নিপীড়ন, আপনাদের অধিকার, আপনাদের স্বাধিকার এবং আপনাদের নাগরিক হিসাবে বসবাস করার এগুলির ব্যাপারে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের সাথে একমত। শুধুমাত্র আমাদের যে বিষয়টা সেটা হলো যে যারা সেইখানে ইনসার্জেন্সি, অর্থাৎ যারা সেইখানে অশান্তি পাহাড়ির মধ্যে করার জন্য সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য আছে। বক্তব্য হলো কি, তাদেরকে অস্ত্র ছাড়তে হবে, তাদেরকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকে আইন অনুসারেই চলতে হবে। এই জন্য আমরা সেনা শাসনের অবসান নয়, বরং চাই ইনসার্জেন্সি যেটা রয়েছে সেটারই আমরা অবসান চাই। এরপর হচ্ছে বিদেশে যারা গিয়ে এখানে আসেন না, আপনারা জানেন আমরা 9 দফা দাবি দিয়েছি। সেখানে একটা বিষয় বলেছি, বিদেশে যারা অবস্থান করেন তাদের প্রায় 1,15,00,000, তাদের সবাই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা দাবি দিয়েছি। আমার কাছে একটা পেপার আছে, এই ব্যাপারটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। সেখানে দেখতে পাচ্ছি যে যারাই বিদেশে গিয়ে গবেষণা করার জন্য আমাদের বাংলাদেশের অর্থ খরচ করে গিয়েছেন, এই 54 বছরে যারা গবেষক বিদেশে গিয়েছে তারা বাংলাদেশের জন্য কোনো ধরনের সফলতা বা গবেষণা কি মেডিকেল সায়েন্সে বলেন, আর্মির সেক্টরে বলেন, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, ইন্টারন্যাশনাল কানেকশনের দিক থেকে বলেন, কোথাও কোনো ধরনের সফলতা যারা বিদেশে গিয়েছেন, যারা আমাদের কাছ থেকে বাংলাদেশের গরিব মানুষ, কৃষক, সেও তো আমার দেশের অর্থনীতির ব্যাপারে তার অংশগ্রহণ আছে, কিন্তু যারা বিদেশে গিয়েছে তারা কেউ বাংলাদেশের এই সমস্ত সেক্টরে, মেডিকেল সেক্টরে, শিক্ষা সেক্টরে, আর্মির সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে, এরপরে সোশ্যাল নিরাপত্তার ক্ষেত্রে কোনো অবদান তারা রাখতে পারে নাই। এর পরবর্তী পর্যায়ে আমি সর্বশেষে যেটা বলবো, আপনাদের সবার কাছে আবেদন জানাবো যে এখন আমাদের তরুণদের যে আকাঙ্ক্ষা এবং যারা যে আন্দোলন, আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি, এটা আমাদের পাবলিকের কাছে ক্লিয়ার না আমরা কি নতুন বাংলাদেশ চাচ্ছি। এই যে আমাদের অশোক শাহ বলেছেন, আমরা কি ওই ব্যাংক মারুয়া, দুর্নীতি, ঘুষখোর, আমরা কি আবার তাদেরকে প্রতিষ্ঠিত করব? না, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র, নিঃস্ব, তাদের উন্নতির জন্য আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব। সেটাই আজকে আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। আমার হতাশ হওয়ার কিছুই নেই। আমরাও বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর দেখছি। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হতাশ হওয়ার কিছুই নেই, হতাশ হওয়া ইমানদারের লক্ষণ নয়। বাংলাদেশে 54 বছরে অনেক হয়েছে, অনেক বিভেদ বিচ্ছেদ, রাজনৈতিক হানাহানি, খুন কারাবি, অনেক কিছু হয়েছে। এর মধ্যেও আজকে যে একটা নতুন সূর্যের উদয় হচ্ছে, আমার মনে হয় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা সেটাকে স্বাগত জানাতে পারি, সেইভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে অবশ্যই একটি নতুন বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ আজকে যেই স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা সোনার বাংলাদেশ, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ, আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো। এটাই আমার মনে হয় আগামী দিনে আমাদের সেইভাবেই আজকে আমাদের চিন্তা করা দরকার। সর্বশেষ আমি যেহেতু একটু সময় বোধহয় বেশি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সর্বশেষ আমাদের যেই বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বর্তমানে সমস্ত জাতিকে একটা জায়গায় এসে একত্রিত হবে। সেটা হলো দুর্নীতিকে না বলতে হবে, দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, চাঁদাবাজি হতে দেব না, চাঁদাবাজি করব না, এইরকম কিছু মৌলিক স্লোগানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এইখানে রাজনীতির কোনো ব্যবহার নয়। যিনি দুর্নীতি করেছেন উনি দুর্নীতিবাজ, ওকে জেলে যেতে হবে, আইনের কাছে তাকে সুপর্দ করতে হবে। ঘুষখোর সেই যেই হবে হোক, তাকে ঘুষি মারতে হবে। ঘুষখোরদেরকে আমাদের আজকে জামাতের স্লোগান হলো তাকে ঘুষি মারবো, তাকে ঘুষ দেব না। এইভাবে করে একটা প্রতিবাদ আমাদের মধ্যে হওয়া দরকার। এইভাবে যদি আমরা জাতিকে দুর্নীতি, ঘুষ, ভূমিদস্যু, চাঁদাবাজি এগুলোর ক্ষেত্রে যদি সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে 36 জেলের বিপ্লব সফল হবে। আমাদের শহীদ যারা রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। এই জন্য আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেব ঘোষণা করেছেন, চাঁদা দেব না, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। দুর্নীতি করতে দেব না এবং দুর্নীতি আমরাও করব না। এইভাবে করেই সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়া দরকার। এখানে কে জামাত করে, কে বিএনপি করে, কে এনসিপি করে, আমাদের সবাইকে সাগরের এক মোহনায় গিয়ে আমরা যদি একত্রিত হই, তাহলে আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। বাজিজ হতাশ হওয়ার কিছুই নেই। ধন্যবাদ মিস্টার শাহজাহান চৌধুরী। এবারেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক পরিসরের নারী ও তরুণের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা নির্মাণ করতে হবে। তার জন্য যেটা দরকার, মাইন্ডসেটের কথা আলোচনা এসে, মাইন্ডসেটে আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন আনতে হবে এবং বাংলাদেশের অগ্রযাত্রা, সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যাই বলি না কেন, সেখানে নারী এবং তরুণের অংশগ্রহণ ছাড়া এবং এই অংশগ্রহণ বৃদ্ধি, তাদের এম্পাওয়ার করা ছাড়া আসলে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করা যাবে না এবং সে করলেও সেটা টেকসই হবে না। এর জন্য প্রতিষ্ঠানগুলো করতে হবে এবং বাংলাদেশকে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে হবে। সেখানে এখনো অনেক পথ অনেক বাকি আছে। সেই গণতন্ত্র উত্তরণটা নিশ্চিত করার আগে আসলে এই কাজগুলো করা খুব দূর হয়ে যাবে। আজকের এই আলোচনায় যারা অংশ নিলেন, মিস্টার জুবাইরুল হাসান আরিফ, মিস্টার হাসান মারুফ রুমি, মিস্টার অশোক সাহা, মিস্টার মনি স্বপন দেওয়ান, মিস্টার শাহজাহান চৌধুরী এবং ডক্টর সাদাত হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং এই অডিটোরিয়ামে যারা আলোচনায় অংশ নিলেন নানাভাবে এবং পার্টিসিপেট করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবার দেখা হবে, ভালো থাকবেন। Vinga de isto é um